সেদিক পেরিয়ে যাওয়ার পর কনকও বের হতে গেলে সায়ন বলল, আমাকে ফোনে উঁকি মারার সাহস আর দেখাস না। প্রথমবার ভুল বলে মাফ করলাম, দ্বিতীয়বার উঁকি মারা চোখটাই রাখবো না। ভুলে যাস না, আমি ছেলে ভালো, তবে মানুষটা খুব খারাপ। কনক মনের রাগ চেপে কথাগুলো শুনে চলে গেল। সায়ন পায়ের ওপর পা তুলে এখনো ছোলা খেতে ব্যস্ত। কাঁচা ছোলা রোজ খায়, ভালোই লাগে তার। তখন তার ফোনে মেসেজ টোন বাজলো। মেসেজ চেক করে দেখে স্বর্ণ একটা ঠিকানা দিয়ে মেসেজ করেছে, বেস্ট অফ লাক। সায়ন হাসল, বড় চমৎকার সেই হাসি। তারপর ছোলা চিবাতে চিবাতে প্যান্টের কোমর বরাবর হাত রেখে পিস্তলটা ঠিকঠাকভাবে গুঁজল। ঘাড় ঘুরিয়ে ঘড়িতে সময় দেখে স্বর্ণকে রিপ্লাই করল, ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাছে আমি বিমোহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই কড়া চুমু ট্রিট দিব। ফোনের ওপাশে নিশ্চুপ নীরবতা, তবে মৃদু শব্দে বাজছে উইন্ড চাইমিংয়ের টুংটাং শব্দ। শখ কথা বলে মন দিয়ে শব্দটা শুনল। বাতাস বইছে, সেই বাতাসে উইন্ড চাইম মিষ্টি সুরে সুর তুলেছে। সে কোথায় যেন শুনেছিল উইন্ড চাইমিংয়ের টুংটাং শব্দ নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি প্রবাহিত করে, মন খারাপ দূর করে। সে কথা ভেবে শব্দটা কানে আসা মাত্রই কথা ভুলে ফোন কানে ধরে বসে রইল। মন দিয়ে শুনল। কলদাতাও বোধহয় এটাই চেয়েছিল, তবে কথা না বলে চুপ করে থাকা এক প্রকার অভদ্রতা। তাই আরও কয়েকবার হ্যালো হ্যালো করে সাড়া না পেয়ে কলটা কেটে দিল। মাঝরাতে চেনা অচেনা কেউ ফাজলামি করছে ভেবে পড়ায় মন দিল। পড়তে পড়তে হঠাৎ একটা ঘটনা মনে পড়ল। সেতলের ঘুম না এলে পাশের রুমে শুয়ে ফোন করে বকবক করে। তো একদিন মধ্যরাতে তাকে ফোন করে বলেছিল, এই আপু, তাড়াতাড়ি আমার রুমে এসো তো। কেন, কি হয়েছে? সিলিং ফ্যানটা অফ করে যাও, শীত লাগছে খুব। এজন্য পাশের রুম থেকে আমাকে ডাকছিস? আমি উঠতে পারবো না, অলসতা আমাকে চাপটে ধরেছে। তুমি এসো, না এলে ঠান্ডায় নিউমোনিয়ার হলে সব দোষ কিন্তু তোমার। সেদিনও জেগে পড়ছিল বিধায় গিয়ে অফ করে এসেছিল। সে কথা মনে করে শখ হাসল। বিড়বিড় করে পড়তে পড়তে পুনরায় তার ফোন বেজে উঠল। সেই নাম্বার থেকে কল এসেছে। ধরবে না ভেবে পড়তে পড়তে দেখল পরপর কল আসতেই আছে। একবার, দুইবার, তিনবার করে 12 বারে। বাড়ির বেলায় কল রিসিভ করতে অপর পাশ থেকে কেউ বলল, তুমি এত পাষাণ কেন গো মেয়ে? বেখেয়ালে আমার মন চুরি করলে, ঘুম কেড়ে নিলে, এরপর তোমাকে পাওয়ার নেশাটুকু সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। এখন না পাচ্ছি স্বস্তি, আর না একদণ্ড শান্তি। তুমি পুরো তুমিটা বিশ্রীভাবে আমার মনে গেঁথে গেছো। চোখ বন্ধ করলেও তোমাকে দেখি, আর চোখ খুললেও তুমি। কেন এমন হচ্ছে? কি করেছি আমি? কি দোষ আমার? কেন এভাবে বিপাকে ফেললে আমায়? এমন করাই লাগতো? না করলে কি অধর্ম হয়ে যেত? হুম। পুরুষালী ভারী কণ্ঠস্বর শুনে শখ কান থেকে ফোন সরিয়ে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার, তবে ভয়েস শুনে চেনা চেনা লাগছে। মনে হচ্ছে পূর্বেও মানুষটার সঙ্গে কথা হয়েছে, শুনেছে এই ভয়েস। সে কে? আর এসব বলার মানে কি? তাই সে জবাব দিল, কে বলছেন? তোমার প্রেমে হাবুডুবু খাওয়া এক হতভাগা নাবিক।
হেয়ালি কথা আমার পছন্দ নয়, তাই যা বলার সরাসরি বলুন। আর ভদ্রঘরের ছেলেরা পরিচয় না দিয়ে কাউকে কল করে এসব কথা বলে না। কল করে এসব কথা বলে না। এতদিন ভদ্র সভ্যই তো ছিলাম, থাকতে দিলে কই। যাই হোক, এখনো চিনতে পারোনি আমায়? না, আহনাফ বলছি। বিকেলে দেখা হলো, কথা হলো, এরই মধ্যে সব ভুলে গেলে? এবার চিনতে অসুবিধা হলো শখের। এর জন্য বোধহয় ভয়েস চেনা চেনা লাগছিল। এবার বুঝতে সুবিধা হলো শখের। এর জন্য বোধহয় ভয়েস চেনা চেনা লাগছিল। কিন্তু এই লোক নাম্বার কোথায় পেল? সাহস দেখাতে ফোনও করেছে। তবে লোকটা তার বড় ভাইয়ের চেনা হলেও তার কাছে মানুষটা সম্পূর্ণ অচেনা। আর অচেনা কারোর সঙ্গে রাত বিরেতে তার কথা থাকতে পারে না। তাছাড়া ইতিমধ্যে মানুষটার মনোভাব বুঝে ফেলেছে। এরপর আর তাকে পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস। এত এত মানুষের ভিড়ে হঠাৎ কাউকে ভালো লাগতেই পারে। মন হারিয়ে অপরিচিত জেনে আপন আপন লাগতেই পারে। তাই বলে মনের বিরুদ্ধে গিয়ে কাউকে মনের সঙ্গী করা অযৌক্তিক। তাছাড়া এসব বেহায়াগিরি চৌধুরী নিবাসের মেয়েদের সঙ্গে যায় না। মনে মনে এ কথা ভেবে কল কেটে ফোন সাইলেন্ট করে ফেলল। ফোনের আলো জ্বললে চোখ যাচ্ছে দেখে ফোনটা উল্টো করে রেখে দিল। এই ব্যাপারে কিছু বলার নেই, তাই কথা বাড়ানো বৃথা। কথার মাঝে কল কাটতে দেখে আহনাফ একের পর এক কল দিতেই থাকলো, কিন্তু শখ রিসিভই করলো না। তাই অনেকগুলো মেসেজ করলো। এরপরই কল দিতে গিয়ে বুঝলো তার নাম্বার শখের নারীর ব্ল্যাকলিস্টে ঠাঁই পেয়েছে। তবে কেন জানি তার রাগ হলো না। বেলকনি থেকে উঠে রুমে গিয়ে হাত পা ছড়িয়ে বিছানায় শুলো। ঘাড় ঘুরিয়ে পাশের শূন্য জায়গাটা দেখল। তারপর ঠোঁট কামড়ে হেসে ফোনের গ্যালারিতে থাকা অপরূপ সৌন্দর্যের অধিকারী একটি মেয়ের ছবি বের করলো। খুঁটিয়ে খুঁটিয়ে মন দিয়ে দেখল কি চমৎকার তার চোখ, নাক, ঠোঁট, হাসি। ইস, এই পুতুলটা কবে তার হবে? জাপটে ধরে বুকের সঙ্গে মিশিয়ে রাখতে পারবে। নিজের মনের ভাবনা দেখে সে এবার নিজেই হেসে ফেলল। তারপর মিটিমিটি হাসতে হাসতে ছবির মেয়েটাকে উদ্দেশ্য করে বিড়বিড় করলো, এই যে মিষ্টি মুখের মিষ্টি মেয়ে, একটু ভালোবাসতে এত বাধা কিসের শুনি? এই দূরত্ব যে ভালো লাগে না। কাছে এসো, আমার হও। আমার অবুঝ মন পুড়িয়ে আর পাষাণ হইও না গো, হইও না। ধন্যবাদ হ্যাকার সাহেবা, আপনার কাজে আমি বিমোহিত, অভিহিত, অভিভূত। অপেক্ষা করুন, বাসায় ফিরেই কড়া করে চুমু ট্রিট দেব। সায়ন জানে এই মেসেজের রিপ্লাই আসবে না, তাই ফোনটা পকেট পুরে উঠে দাঁড়ালো। পার্টি অফিস প্রায় সারা রাত খোলা থাকে। পোলাপান মিটিং করে, আলাপ আলোচনায় বসে, কখনো আমোদ ফুর্তিতে মাতে। শাইন ছোলার খোসা ছড়িয়ে মুখে পড়ে বাইক নিয়ে বেরিয়ে গেল। পরপর ফোনে নোটিফিকেশন না এলেও বুঝলো মেসেজ হতে পারে। সে চৌধুরী নিবাসের কাছাকাছি মোড়ে এসে দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে বাইকটা তার সামনে দাঁড় করালে কালো পোশাকে সর্বাঙ্গ আবৃত মানুষটা বাইকের পেছনে উঠে বসল। সায়নও বিনা বাক্যে বাইক ছুটালো ক্লাবের দিকে। পেছনে বসা মানুষটা চুপচাপ দেখে সায়ন লুকিং গ্লাসে একবার তাকিয়ে চমৎকার করে ডাকলো, সব কুইটের টেক্স। পেয়ার সে কিছুই মনে করে না, ঝটপট উঠেই রিক্সাটিকে উঠে বসে।
রাগে হিতাহিত জ্ঞান শূন্য সে। রিকশায় বসে সে সায়নের ফোনে কল করে জানতে চায় সে এখন কোথায়। সায়ন সেদিন একটা মিছিলে ছিল, তার ফিরতে দেরি হবে কারণ মিছিল শেষে পার্টি অফিসে যাবে। এ কথা শুনে স্বর্ণ সায়নের বারণ অমান্য করে পার্টি অফিসে যায়। সায়নের বরাদ্দকৃত রুমে অপেক্ষা করে। সে সায়নের বোন জেনে কেউ কিছু বলার সাহসও করে না, বরং চা কফির সাথে নাস্তা এনে রেখে যায়। তার পার্টি অফিসে আসার কথা কনক সায়নকে জানায়। এই কথা শুনে সায়নে ছুটে আসে তাৎক্ষণিক। এসেই রাগে থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, একা এখানে কেন তুই? পায়ের নলা কাটতে হবে? স্বর্ণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে সায়নের চোখের দিকে। চোখ মুখ লাল হয়ে আছে অস্বাভাবিকভাবে। আজ তার চোখের মুখের অবস্থা দেখে সায়ন ভ্রুকুটি করে তাকিয়ে রইল। সাংঘাতিক কিছু ঘটেছে আন্দাজ করে নিল, নয়তো কড়া বারণ থাকা সত্ত্বেও এখানে আসার ভুল স্বর্ণ করবে না। এ কথা ভেবে সে নিজেকে শান্ত করল। স্বর্ণের মুখোমুখি চেয়ারে বসল, ঝকঝকে গ্লাসে ঢেকে রাখা পানি এগিয়ে দিয়ে বলল, কেউ কিছু বলেছে? আমি তোমার বেড গরম করি, তোমার সঙ্গে শুই? বীর্য ছাড়া আর কি কি দাও আমাকে? এর জবাব আগে দাও আমাকে। ক্ষিপ্ত স্বরে বলাই কথা শুনে সায়নের কপাল কুঁচকে গেল। সে একবার দরজার দিকে তাকিয়ে পুনরায় স্বর্ণের দিকে দৃষ্টিপাত করল। এ কেমন কথা? স্বর্ণ শীতল ছোট চাচার মেয়ে হলেও শখকে যতটুকু ভালোবাসে তাদেরকেও ততটুকু ভালোবাসে। নিজের আপন বোন বলে সে কখনো শখকে আলাদা কিছু দেয়নি, আলাদা করে শাসনও করেনি। যখন যা দিয়েছে তিন বোনকে একসঙ্গে দিয়েছে, যে যা চেয়েছে সময় করে এনে দিয়েছে। অথচ আজ স্বর্ণের মুখে এই কথা শুনে রাগের পারদ বাড়ল। উঠে গিয়ে স্বর্ণের গাল চেপে ধরে আগুন ঝরা কণ্ঠে চিবিয়ে চিবিয়ে বলল, কে কি বলেছে? বাড়তি জবাব দেখাবি না একদম, মূল পয়েন্টে আয়। কে বলেছে এসব? কে বলেছে তাদের চিনি না আমি, তবে কেন বলেছে এর কৈফিয়ত তোমাকে দিতে হবে, নয়তো বাবাকে অন্নপ্রাশাদ নেওয়ার কথা বলতে বাধ্য হব। এবার বাড়াবাড়ি করছিস স্বর্ণ, এখন বাড়ি যা, আমি দেখছি। অকারণে কেন আমাকে এসব বলা হলো? তোমার কারণে কেন এসব শুনবো আমি? তোমার কাছের দায় নেব না আমি। ঠিক 24 ঘন্টার মধ্যে তাদের শিক্ষা দিবে, নয়তো আমি বড় বাবাকে জানাতে বাধ্য হব। বাড়ির মেয়েদের রাস্তায় এভাবে অপদস্থ করার কথা শুনে শরাফত চৌধুরীও বসে আঙুল চুষবে না নিশ্চয়ই। আশ্চর্য তো, আমি এসব বলতে বলেছি নাকি? স্বয়ং নিজে এসব বলেছি তোকে। হোদাই চুটপাট দেখাচ্ছিস কাকে? এমন কাজ করো কেন যে কাজের বাড়ির মেয়েরা পথে ঘাটে অপদস্থ হতে হয়? সেই কৈফিয়ত তোকে দিতে হবে, প্রয়োজনে তাই দিতে হবে। সায়ন কথার জবাব না দিয়ে চোয়াল শক্ত করে শুধু তাকিয়ে আছে। স্বর্ণ তার রাগটুকু উগড়ে দিয়ে বাড়ি ফিরে রুমের দরজা বন্ধ করে বসেছিল। পরে সায়ন খোঁজ খবর নিয়ে সেই ছেলেগুলো কি করেছে, একমাত্র সেই ছেলেগুলোকে কি করেছে একমাত্র সেই জানে। তারপর থেকে সায়নের সঙ্গে কথা বলতো না, পাশে বসতো না, কিছু দিলে নিত না, এমনকি ঈদের সালামি দিলে ছুঁয়েও দেখত না। অনেকে খেয়াল করেছিল, ওদের দুজনকে জিজ্ঞাসা করলে জবাব পাওয়া যায়নি কারো থেকে। সামান্য একটা ঘটনায় সম্পর্কের অবনতি হচ্ছে দেখে একদিন সায়নী তাকে ডেকে পাঠায়, সরি বলে। জবাবে স্বর্ণ অকপটে বলে বসে, আমাকে তোমার সঙ্গে নাও। তার কথা শুনে সায়ন হেসে ফেলল। হাসতে হাসতে তার ভেজা চুলে ব্যাক ব্রাশ করতে করতে হেয়ালি সুরে বলল, সঙ্গে নেব মানে?
রাজনীতিতে নাম লেখানোর কথা বলছিস নাকি? হুম। না নিলে পরিবার আলাদা হওয়ার চমৎকার দৃশ্য দেখতে নিজেকে প্রস্তুত করো। থ্রেট দিচ্ছিস? ধরে নাও তাই। যে নোংরা ঘৃণা করিস সেই নোংরা গায়ে মাখতে উঠে পড়ে লাগলি কেন হঠাৎ? কি উদ্দেশ্য তোর? কি ঘোট পাকাচ্ছিস তুই? রাজি তুমি? চৌধুরী নিবাসের মেয়ে রাজনীতি করবে স্বপ্নেও ভাবতে পারিনি আমি। বাবা জানলে কি হবে বুঝতে পারছিস? স্বর্ণ জবাব দেয়নি। আবার নিজের জেদ থেকে তাকে টলানো যায়নি। এক প্রকার বাধ্য হয়েছিল স্বয়ন স্বর্ণের জেদের কাছে হার মানতে, এবং সেও শর্ত জুড়ে দিয়ে বলেছিল, কাজের সাথে যা করার করবি, তবে আড়ালে থেকে। যত যাই হোক, সর্বসম্মুখে কখনো তোর নিজের পরিচয় সামনে আনতে পারবি না। স্বর্ণ রাজি হয়েছিল। এরপর থেকে সুযোগ বুঝে স্বর্ণের সঙ্গে রাজনীতিতে আলাপ করত। ল্যাপটপে ছবি দেখিয়ে চিনাতো কে কার বিপক্ষ দল, কে কেমন, কে কোন কাজের সঙ্গে জড়িত। মাঝে মাঝে হোমওয়ার্কের মতো টাস্ক পূরণ করতে হতো, আর বেশিরভাগ টাস্ক হতো কারোর সম্পর্ক তথ্য কালেক্ট করা। মোট কথা সায়না বুঝতো না তাকে দিয়ে কি কাজ করাবে, কি কাজ করলে সবার চোখের আড়ালে থাকতে পারবে। পরে অনেক ভেবে প্রফেশনালভাবে হ্যাকিং শেখায়। মাসের পর মাস মন দিয়ে হ্যাকিং শেখে সে। বর্তমানে সে তুখর হ্যাকার। তার কাজ শানের চিহ্নিত করা আইডি কিংবা ফোন হ্যাক করে সেই ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করা। তারপর একটি ফাইল তৈরি করে সেসব সায়নের হাতে তুলে দেওয়া। আর সায়ন তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে সেগুলোকে কাজে লাগিয়ে রাজনীতির ফিল্ডে একাই নিজের জায়গা তৈরি করেছে। কারণ রাজনীতি করতে গেলে সর্বপ্রথম নিজের পায়ের তলার মাটি শক্ত করা জরুরি, নয়তো ফিল্ডে টিকে থাকা মুশকিল। আর এভাবেই দিন যাচ্ছে, সময় কাটছে, ধীরে ধীরে ক্ষমতাও হাতে এসেছে। তবে এসব করতে করতে তারা কেউ টের পায়নি তাদের সম্পর্কের বদল ঘটেছে। অজান্তে মন দেওয়া নেওয়া হয়েছে, ভালোবাসা নামক জালে ফেঁসে গেছে, মোহ কেটে মায়াতে জড়িয়েছে। এসব যখন টের পেয়েছে, কেউ আর লুকানোর চেষ্টা করেনি, বরং অকপটে স্বীকার করেছে, গ্রহণ করেছে একে অপরের ভালোবাসাকে। বাড়ির সকলের সামনে থেকে চালাচ্ছে লুকোচুরি প্রেম। প্রেমের সঙ্গে প্রেমের সঙ্গে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। একজন সশরীরে উপস্থিত হয়ে আর একজন আড়াল থেকে শক্তি হয়ে। বাইকে বসা অবস্থায় শুদ্ধ এখনো শীতলকে ধরে আছে। তার চোখে মুখে একরাশ বিরক্তি ঝরে পড়ছে। শীতলের চোখ বন্ধ, ধীরে ধীরে নিঃশ্বাস পড়ছে। এতক্ষণ ধরে থাকতে থাকতে হাতও ব্যথা হয়ে গেছে। এইদিকে শীতল ধরে গেলে বাইক পড়ে এ- এইদিকে শীতলকে ধরতে গেলে বাইক পড়ে যাবে, আবার বাইককে সামলাতে গেলে তার হাত ফসকে শীতল পড়ে যাবে। এ কোন বিপদ! কিন্তু এভাবে কতক্ষণ থাকা যায়? সে চাপড়ে ডাকলো, সাড়া নেই, নড়চড় নেই। তাই সে আশেপাশে তাকাতে তাকাতে বলল, বাড়িতে গিয়েও একসঙ্গে বের হতে দেখেনি। দারোয়ানটাকে না হয় টাকা দিয়ে ক্যাচআপ করে নেব। এক কাজ করি, আপদটাকে এখানেই ফেলে যাই। শিয়ালে এসে মাংস খেয়ে ফেললে হাড় করে লুকানো ব্যাপার না। এ কথা বলে তাকে ছাড়তে গেলে শীতল খপ করে সুতোর দুই হাত আঁকড়ে ধরল। ভয়ার্ত চোখে তাকিয়ে মাথা নাড়িয়ে তাকে ছাড়তে বারণ করল। তারপর হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল, কি করেছি আমি? সবসময় আমার সঙ্গে এমন করেন কেন? তুই না অজ্ঞান ছিলি? না,
আপনি শুধু শুধু ভয় দেখাচ্ছিলেন, তাই অজ্ঞান হওয়ার ভান ধরেছিলাম। এই কথা শুনে শুদ্ধ দাঁত দিয়ে তার নিজের ঠোঁট কামড়ে এক প্রোজ করে তাকিয়ে রইল। সে আগেই বুঝেছিল শীতল অভিনয় করছে, কারণ আর যাই হোক, অচেতন মানুষের চোখের দুই পাতা তীর তীর করে কাঁপে না। সত্যি সত্যি ফেলে দিচ্ছে কিনা দেখার জন্যই মিটমিট করে চোখ খোলে না। সে এই কথা না সে কথা না বাড়িয়ে শীতলকে ইশারা করে বাইক থেকে নামতে বলল। শীতল আশপাশ তাকিয়ে নিল। শুধু বাইক স্ট্যান্ড করে পকেটে হাত গুঁজে সামনের দিকে হাঁটা ধরল। তাকে হাঁটতে দেখে শীতলও তার সঙ্গে পায়ে পা মিলিয়ে মিনমিন করে বলল, বাড়ি যাবে না? যা, আমি কি ধরে রেখেছি? একা একা কিভাবে যাব? বাতাসে উড়ে উড়ে যা, নয়তো আত্মার পিঠে ভর করে যা। কথায় কথায় এমন খ্যাঁচ খ্যাঁচ করলে সঙ্গে নিলেন কেন? আমি নিইনি, তুই স্বেচ্ছায় সঙ্গে এসেছিস। এসেছি, তাই বলে এভাবে কথা বলতে হবে? হবে। কেন হবে? নয়তো বিশুদ্ধ পুরুষের জাত যাবে। শীতল মুখ লটকে শুদ্ধর দিকে থেকে চোখ সরিয়ে নিল।